আমেরিকার ফাঁদে পা দিয়েছেন ডক্টর ইউনূস। অবশেষে নির্বাচনের আগেই ভয়ঙ্কর পতন ঘটল ডক্টর ইউনূসের। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। যা থেকে বাদ যায়নি ভারত সহ ইউরোপীয় ইউনিয়নও। এমন অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশকে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজার ইসরায়েল ইস্যু বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির খুব স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন, তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তিনি যেটা বলেছেন সেটা একটা আতঙ্কেরই ব্যাপার। তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয়, সুষ্ঠুভাবে না হয়। গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ। এটা তাকে খুশি করা আমি ঠিক বুঝতেছি না। আজকে যে ভিডিওটি করছি এটি জনস্বার্থে। এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, কোনো কামনা বাসনা নেই। এবং এই ঘটনাটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা, হাজারো বিপদ বিপত্তি, অভাব এবং অভিযোগ, বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে, সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষ হয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জি অ্যালার্ট নিউজে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। দর্শক, নির্বাচন যত এগিয়ে আসছে, নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা তো রয়েছেই, তেমনি একটা আলোচনা উস্কে দিয়েছেন আজকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি যেটা বলেছেন সেটা একটা আতঙ্কেরই ব্যাপার। তিনি বলতে চাইছেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে যদি নির্বাচন সঠিকভাবে না হয়, সুষ্ঠুভাবে না হয়। দেশ গৃহযুদ্ধের দিকে যাবে এরকম আশঙ্কা তিনি কেন করছেন? যদিও নির্বাচনের প্রাক্কালে আমরা দুটো বড় হত্যাকাণ্ডের ঘটনা এরই মাঝে দেখে ফেলেছি। একটা তো রীতিমতো আলোড়ন তুলেছিল শরীফ ওসমান হাদির ব্যাপারটা, অন্যটা বিএনপি নেতার ক্ষেত্রে যেটা হলো, সেই ক্ষেত্রে বিএনপিকে অনেকটা উদাসীন রাজনীতি করতেই দেখা গেছে। বিএনপি মনে করেছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং শুধু মনে করে না, তারা বলেও দিয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং বিএনপির আরেক নেতা বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলাতে, অথচ তাদের বড় একজন নেতা আক্রান্ত হচ্ছেন এবং হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এরকম ঘটনা যখন দেখছি, তখন জাতীয় পার্টির মহাসচিবের এই মন্তব্যটা আমাদের মনে, আমরা যারা সাধারণ মানুষ তাদের মনে সত্যি সত্যি আতঙ্কের জন্ম দিতে পারে। কি ভাবছে জাতীয় পার্টি? কেন দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে? কি এমন পরিস্থিতি হলো যে এরকম কথা তাকে বলতে হলো? কি বলতে চাইছেন তিনি? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম, দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে এরকম ভয়াবহ মন্তব্য করছেন জাতীয় পার্টির মহাসচিব। কেন মন্তব্য করছেন তাকে নিয়ে বাংলা ট্রিবিউন এই খবরটা দিয়েছে। বাংলা ট্রিবিউন তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। জাপা মহাসচিব দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু না হলে গৃহযুদ্ধ হতে পারে, এমন মন্তব্য তিনি করেছেন। আগারগাঁয়ে নির্বাচন কমিশন অফিসে মিটিং শেষে তিনি এ ধরনের মন্তব্য করেছেন। জাপা মহাসচিব বলেছেন, এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক মতবাদ পার্থক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি শুধু সুষ্ঠু হয়। তিনি আরও বলেছেন, ইসি যথেষ্ট নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে। কমিশনের এই নিরপেক্ষতা আমরা মাঠে দেখতে চাই। ইসির কিন্তু প্রশংসাও করলেন। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এই প্রথম ইলেকশন কমিশনের কেউ প্রশংসা করছে এরকম প্রকাশ্যে, এটা দেখলাম আমরা। যেখানেই মব সেখানেই প্রতিরোধ, এই নীতিতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চলতে হবে। কমিশন যে দৃঢ়তা দেখাচ্ছেন, আমরা চাই 17 লাখ সরকারি কর্মচারী ওই দৃঢ়তা দেখাবে। মবের কথা তিনি বলেছেন, এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে মবকে যদি প্রতিরোধ করা না যায়, মবকে যদি ঠেকানো না যায়, তাহলে এই নির্বাচন অসম্ভব হয়ে পড়বে। অনেকদিন আগেই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে প্রধান নির্বাচন কমিশনার তিনি মন্তব্য করেছিলেন এই মব নিয়ে। তাকে প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে এখন তো একটা কেন্দ্রে মব হচ্ছে, নির্বাচনের সময় সেটা 300টা কেন্দ্রে বিভক্ত হয়ে যাবে, 300 ভাগে বিভক্ত হয়ে যাবে সেই মব। আর মব যখন 300 ভাগে বিভক্ত হয়ে যাবে তখন দুর্বল হয়ে পড়বে, সেই দুর্বল মবকে প্রতিরোধ করা সহজ হবে। এই ধরনের একটা হাস্যকর মন্তব্য তাকে করতে শুনেছিলাম যে মব দুর্বল হয়ে যাবে, 300 ভাগে বিভক্ত হয়ে যাবে। আদতে মবকে নিয়ন্ত্রণ করতে না পারাই সরকারের যে
অনেক বড় একটা ব্যর্থতা এবং বলা হয় যে সব থেকে বড় ব্যর্থতা এই সরকারের 2-4টা ভালো উদ্যোগের মাঝে যেগুলো সব থেকে বড় ব্যর্থতা হিসেবে সামনে এসেছে তার মধ্যে মব সব থেকে বড় ব্যর্থতা, এবং মবের মাধ্যমে সারা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সর্বশেষ সরকার সত্যিকার অর্থেই উপলব্ধি করতে পেরেছে প্রথম আলো ডেইলি স্টারে হামলার প্রেক্ষিতে। প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সব থেকে বড় দুটো গণমাধ্যম, সেখানে যখন হামলা হয়েছে তখন সরকার সত্যিই টের পেয়েছে এবং সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অবশেষে এর অস্তিত্ব, মবের অস্তিত্ব স্বীকার করেছেন এবং নিজে যে অসহায়ত্বের মধ্যে চলে গেছেন সেটাও প্রকাশ করতে দ্বিধা করেননি। তিনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছেন। লেভেল প্লেইং ফিল্ডের জন্য সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে হবে বলে বলেছেন। আজকে আমরা দেখেছি জাতীয় পার্টির যে এমপিদের যাদের মনোনয়ন অবৈধ হয়েছিল তাদের আপিলের প্রেক্ষিতে 4 জন মনোনয়ন ফিরে পেয়েছেন, আরও কয়েকজন অপেক্ষায় রয়েছেন, এরকমটা আমরা দেখেছি। মনোনয়নের আপিলের ব্যাপারগুলো চলছে, এই আপিলের ব্যাপারগুলোতে আমরা অনেককেই প্রার্থিতা ফিরে পেতে দেখছি। তার মধ্যে এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা, যিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি তার মনোনয়ন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন ফুটবল মার্কা নিয়ে তিনি নির্বাচন করবেন। ওদিকে হামিদুর রহমান আজাদ, কক্সবাজারের জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল, আপিলে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই দুটো বড় খবর আজকে ঘটেছে মনোনয়নের প্রার্থিতা ফিরে পাওয়ার ক্ষেত্রে। কিন্তু জাতীয় পার্টির মহাসচিব যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন সেটাকে কি আমরা অমূলক কিংবা একেবারে উড়িয়ে দিতে পারি? তার মন্তব্যটা কিন্তু খুবই সিরিয়াস, খুবই গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচনের প্রাক্কালে এখনও কিন্তু আমরা সহিংসতা ঠেকাতে পারিনি। সারা দেশে নানা ধরনের সহিংসতা হচ্ছে। কালকে বেশ কয়েক জায়গায় অনেকগুলো সংঘর্ষের ঘটনা দেখেছি, কখনো বিএনপি, কখনো বিএনপি এনসিপি, কখনো বিএনপি জামাত। এই ধরনের ব্যাপারগুলো বারবার আমাদের সামনে আসছে গণমাধ্যমের মাধ্যমে। এই ব্যাপারগুলো ঠেকানো যেমন জরুরি, তেমনি প্রশাসনের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন এই নির্বাচনটাকে সুষ্ঠু নির্বাচন হিসেবে, সুষ্ঠু নির্বাচনের ফলাফলটা বের করে আনতে। এরই মাঝে রাজনৈতিক পালাবদল আরও হতে বাকি আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আমরা জানি যে একদিন পরেই মার্কিন রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন। তিনি আসার পরে আবার কোনো নতুন পরিস্থিতির জন্ম হয় কিনা সেটাও একটা বড় আলোচনার ব্যাপার। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের। গাজার ইসরায়েল ইস্যু বরাবরই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে খুব স্পর্শকাতর বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানার পরই সরকারের আকস্মিক এমন সিদ্ধান্ত নিয়ে কূটনীতি থেকে শুরু করে রাজনীতি, এমনকি বাংলাদেশের বাহিনীগুলোতে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এমন এক সময় বাংলাদেশ এই প্রস্তাব দিয়েছে যখন সৌদি আরব, কাতার, জর্ডান, ইরানের মতো মধ্যপ্রাচ্যের বড় মুসলিম দেশগুলো যখন বাহিনীতে সৈন্য পাঠানোর ক্ষেত্রে না করে দিয়েছে, সেখানে বাংলাদেশের একটা অনির্বাচিত সরকার কেন এমন স্পর্শকাতর বিষয়ে আগ বাড়িয়ে আগ্রহের কথা জানাতে গেল? এমনকি ইউনূস সরকারের সবচেয়ে কাছের বন্ধু পাকিস্তানেরও এই বাহিনীতে যোগ দেওয়া হচ্ছে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গাজা ও ইসরায়েল খুবই স্পর্শকাতর ইস্যু। সেখানে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, ক্যাবিনেটে কোনো ধরনের প্রস্তাব না এনে অন্তর্বর্তী সরকার কি কারণে যেচে গিয়ে এমন প্রস্তাব দিল? অনেকের আশঙ্কা, সেফ এক্সিটের সময় ঘনিয়ে আসায় অধ্যাপক ইউনূস মার্কিন প্রশাসনকে খুশি করতে এমন প্রস্তাব দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাচাই বিশ্লেষণ। হাজার হাজার মানুষকে হত্যার পর উপত্যকার প্রায় সবকিছু ধ্বংস করে দিয়ে গাজায় কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি। সেই যুদ্ধবিরতিও গাজাবাসীর দুর্দশা কমাতে পারেনি, অব্যাহত আছে হত্যাযজ্ঞ। তবে এর মধ্যে গত নভেম্বরের মাঝামাঝিতে আলোচনার কেন্দ্রে আসে মার্কিন প্রেসিডেন্টের 20 দফা প্রস্তাবের এক পরিকল্পনা। গত 17 নভেম্বর ট্রাম্পের সেই 20 দফার শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পায়। প্রস্তাবে গাজাকে নিরাপদ করার জন্য ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। এই বাহিনীর পরিচালনার জন্য একটি সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক তদারকি সংস্থা গঠন করা হয়েছে, যার নাম বোর্ড অফ পিস। এই বোর্ডের বিশেষত্ব হলো এটি সরাসরি জাতিসংঘের একক কমান্ডে পরিচালিত হওয়ার পরিবর্তে একটি স্বাধীন আন্তর্জাতিক প্রশাসনিক সত্তা হিসেবে কাজ করবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজার নিরাপত্তায় সহায়তার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়ন হচ্ছে কিনা তার উপর নজর রাখবে আন্তর্জাতিক এই বাহিনী। তবে বাস্তবতা হলো এই বাহিনী কাজ করবে ইসরায়েল ও মিশরের সঙ্গে। মূলত ইসরায়েলের অনুমোদন ছাড়া এখানে কোনো কিছু হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করা, গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেওয়া, সীমান্তে সুরক্ষা দেওয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেওয়া, মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে এই আইএসএফ বা বহুজাতিক বাহিনীটি। গাজা নিরাপত্তা সংক্রান্ত অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ। বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্যান্ডেটে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে, যা মূলত হামাসকে নিষ্ক্রিয় করার একটি কৌশলগত পথ। 19 বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। 2006 সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি।
উপত্যকাটির সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে তারা। সে কারণে হামাস ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা টেলিগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, এই জোট গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবক ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। হামাস বারবার বলেছে তারা দায়িত্ব ছাড়লেও অস্ত্র ছাড়তে রাজি নয়। দর্শক, অধ্যাপক ইউনূস সরকারের ঘনিষ্ঠ বন্ধু দেশ পাকিস্তান বলেছে তাদের সৈন্যরা হামাসকে নিরস্ত্র করার কোনো অভিযানে অংশ নেবে না। এটি তারা ফিলিস্তিনিদের নিজস্ব আইন প্রয়োগকারী সংস্থার কাজ বলে মনে করে। আর তাতে চটেছে ইসরায়েল। পাকিস্তানের ব্যাপারে আপত্তি জানিয়েছে দেশটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বলেছেন যুদ্ধ শেষ হয়নি এবং হামাসকে নিরস্ত্র করা হবে। শুধু পাকিস্তান নয়, বিশ্বের মুসলিম দেশগুলো এই বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে না করে দিয়েছে। সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে তারা গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে তাদের সৈন্য পাঠাবে না। তাদের আপত্তির প্রধান কারণ হলো টু স্টেট সলিউশন। সৌদি আরবের দাবি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ এবং রাজনৈতিক সমাধান ছাড়া তারা গাজায় কোনো নিরাপত্তার দায়িত্ব নেবে না। আবার দেশটি চায় না তাদের সৈন্যদের গাজাবাসীর দখলদার বাহিনীর সহযোগী হিসেবে দেখুক। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম দেশ যারা মূলত মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত, সে কাতারও এই বাহিনীতে সেনা পাঠাতে রাজি নয়। তারা মনে করে সামরিক হস্তক্ষেপের চেয়ে রাজনৈতিক সংলাপ এবং ত্রাণ কার্যক্রমে তাদের মূল অগ্রাধিকার হওয়া উচিত। জর্ডান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি ইস্যুতে খুবই স্পর্শকাতর। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি একাধিকবার বলেছেন যে জর্ডান গাজায় কোনো আরব বা আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অংশ হবে না। তাদের ভয় এতে করে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রক্রিয়ায় তারা সহযোগী হয়ে পড়তে পারে। ইরান এবং তার মিত্র দেশগুলো এই প্রস্তাবিত বাহিনীকে পশ্চিমা দেশগুলোর একটি চাল হিসেবে মনে করে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন স্যার বলেছেন তারা গাজার মাটিতে তুর্কি সেনাদের উপস্থিতি কোনোভাবেই মেনে নেবেন না। আরব আমিরাতের সরকারি কর্মকর্তা আনোয়ার গার্গাস আল জাজিরাকে বলেছেন এই বাহিনীতে তার দেশ অংশ নেবে না। বিবিসির একটি খবরে বলা হয়েছে আইএসএফ এর মিশনের পরিধি অস্পষ্ট, কারণ দেশগুলো এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন যে আইএসএফ মোতায়েনের বিষয়ে পক্ষগুলোর মধ্যে কোনো চুক্তি না হলে তাদের বাহিনী হামাস যোদ্ধাদের মুখোমুখি হতে পারে। এই বিরোধপূর্ণ ইস্যুতে খবর হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মার্কিন সরকারের কাছে এই বাহিনীতে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। 10 জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই প্রস্তাব দিয়েছেন। জবাবে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এই বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী বলে সরকারের প্রেস রিলিজে দাবি করা হয়েছে। প্রশ্ন হলো সরকারের ঘোষিত সময় অনুযায়ী এই সরকারের মেয়াদ আছে মাত্র 32 দিন। অধ্যাপক ইউনূসের সরকার কোনো নির্বাচিত সরকারও নয়, এমনকি তাদের এই বাহিনীতে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি, কোনো ধরনের চাপও দেয়নি ট্রাম্প প্রশাসন। তার চেয়ে বড় কথা হলো মুসলিম প্রধান বাংলাদেশে গাজা একটি স্পর্শকাতর ইস্যু। গাজার মানুষের উপর যখন আক্রমণ হয় তখন বাংলাদেশে বড় বড় প্রতিবাদ সমাবেশ হয়। সরকার অনেক মিত্র ফিলিস্তিনি পতাকাকে মাফলার বানিয়ে শোডাউন করে থাকে। এমন পরিস্থিতিতে একটি অনির্বাচিত সরকার কেন যেচে গিয়ে মার্কিন প্রশাসনকে এমন প্রস্তাব দিল? বিবিসি বাংলার খবরে বলা হয়েছে মার্কিন প্রশাসন থেকে একের পর এক যেসব চাপ আসছে, অনেকের ধারণা শেষ মুহূর্তে সেসব সামলাতে গিয়ে সরকারের দিক থেকে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার চেষ্টার অংশ হিসেবে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় সামিল হওয়ার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতদিন এসব চাপের মধ্যে ছিল বাণিজ্য শুল্ক থেকে শুরু করে চীনের থেকে দূরে থাকার বিষয়, কিন্তু সম্প্রতি যোগ হয়েছে ভিসা বন্ড, তারপর 5000 বাংলাদেশি প্লেনে তুলে দেবে এমন খবর। সরকার তো জানিয়ে যে তার মেয়াদ আর মাত্র 1 মাস, সেখানে কেন আমেরিকাকে খুশি করতে হবে? দর্শকের আগে দেশের রাজনৈতিক দল ও প্রতিরক্ষা বাহিনীর আপত্তি সত্ত্বেও অধ্যাপক ইউনূস তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাখাইন করিডোর দিতে চেয়েছিল। এ নিয়ে জল অনেক ঘোলা হওয়ার পর সবশেষ সেনাপ্রধানের কড়া বাণীতে পিছু উঠেছিল সরকার। পরে অস্বীকারই করে বসে এ ধরনের কোনো আলোচনাই হয়নি। অনেকের আশঙ্কা তখন যেমন বিদেশি বন্ধুদের খুশি করতে সরকার মরিয়া ছিল, এবারও কি এমন কিছুর জন্য জনাব খলিলুর রহমান দেশের জন্য স্পর্শকাতর এমন ইস্যুতে প্রস্তাব দিলেন? বিষয়টি স্পর্শকাতর হওয়া সত্ত্বেও সরকার বিষয়টি নিয়ে দেশের কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা পর্যন্ত করেনি। সরকারের সূত্রগুলো বলছে এটি নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। সামরিক সূত্রগুলো বলছে এ ধরনের প্রস্তাবের বিষয়ে আগের মতোই বাহিনীগুলোকে কিছুই জানানো হয়নি। বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ এই বাহিনীতে অংশ নিচ্ছে না, কারণ এই বাহিনীর মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্র করা। বাংলাদেশের সাধারণ মানুষ ফিলিস্তিনিদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। বাংলাদেশ যদি সেখানে গিয়ে ইসরায়েলের হয়ে শান্তি রক্ষা করে তবে তা নিজ দেশ থেকে ব্যাপক বিক্ষোভের জন্ম দিতে পারে। বিষয়টি সরকারের জানা থাকার সত্ত্বেও কেন একটি অনির্বাচিত সরকার তার বিদায়ের মাত্র 1 মাস আগে এমন প্রস্তাব দিল, সেটি এখন নানা মহলে বড় বিষয়। সরকারের যেখানে সেফ এক্সিট নিশ্চিত করার কথা, সেখানে পরবর্তী সরকারের জন্য কঠিন হবে এমন প্রস্তাব কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিলেন? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে ভিডিওটি করছি এটি জনস্বার্থে। এর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, কোনো কামনা বাসনা নেই।
এবং এই ঘটনাটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি বর্তমান সরকারের জন্য এতটা সেন্সিটিভ যে এই সাধারণ ঘটনা নিয়ে আরেকটি গণ অভ্যুত্থান ঘটে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতে পারে এবং মানুষের যে হাজারো চাহিদা, হাজারো বিপদ বিপত্তি, অভাব এবং অভিযোগ, বড় বড় অভাব অভিযোগগুলো রয়েছে, সেই অভাব অভিযোগগুলো একসাথে সাপের বিষ হয়ে এই বর্তমান চলমান সমস্যাটিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে যদি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে, পরিস্থিতি কি হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ দিই, যখন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা উনি চীন সফরে যাচ্ছিলেন। আমি তখন একটি ভিডিওতে বলেছিলাম যে আপনি এই মুহূর্তে চীন সফরে যাবেন না, আন্দোলনের মতিগতি দেখে আমার ভালো মনে হচ্ছে না। কোনো টেলিফোনে না বা ওনার সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক নেই, আমি এই ভিডিও বার্তায় বলেছিলাম এবং আমি যতটা জানি যে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা তখন নিয়মিত আমার ভিডিও মনিটর করতেন এবং দেখাশোনা করতেন। তো আমি বললাম যে আপনি যখন ফিরে আসবেন, ফিরে আসার পর পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তো তিনি চীন সফরে গেলেন, চীন সফর থেকে আসলেন এবং বলেন অনেকটা অপমানিত হয়ে এবং লাঞ্ছিত হয়ে। আসার পর তিনি ছিলেন মানসিকভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত। আমি আরেকটা ভিডিও করলাম যে আপনি ওখানে যা কিছু ঘটেছে আপনি এইবার সংবাদ সম্মেলন করবেন না। প্রতিবার বিদেশ থেকে এসে আপনি গণভবনে যে মজমা মেলান এবং সেখানে রং তামাশা, ঠাট্টা মশকারা, এরপর নানা রকম পিঠা পায়েসের উৎসব থেকে শুরু করে যা কিছু একটা ট্রেডিশন হিসেবে আপনি চালু করেছেন গণভবনে, এইবার সেটা করতে যাবেন না। এর কারণ হলো চীন দেশে যা কিছু ঘটছে এবং বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে, এই দুটো জিনিসের ভার আপনি বহন করতে পারবেন না। মুখ ফসকে এমন কিছু বের হয়ে যাবে বা ওখানে এমন কোনো কথা বের হয়ে যাবে যেটার দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি সামাল দিতে পারবেন না। অবাকের ব্যাপার হলো যে আমি খুব সাধারণ মানুষ, একেবারেই যাকে বলা হয় আমার জ্ঞান বুদ্ধি এতটা কম যে আমার নিজের মাঝে মধ্যেই মনে হয় যে আমি আসলে কেন বলি বা কিছু কিছু লোকজন আমার কথাই বা কেন শুনে। কিন্তু এরপরে অবাক করার একটা ব্যাপার হলো যে আমার অনেক কথা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, জাতীয় জীবনে একেবারে অক্ষরে অক্ষরে ফলে যায়। বেশিরভাগ কথাই অক্ষরে অক্ষরে ফলে যায়। তো আমার নিজের ব্যক্তিগতভাবে যদি আমি কাউকে দোয়া করি, আমার সেই দোয়া খুব কবুল হয়েছে আমার কাছে আমি বলতে পারবো না। কিন্তু আমি যখন কোনো কাউকে অভিশাপ দিই, মনের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। বিশ্বাস করেন আমার জীবনের একটা অভিশাপ কখনো বিফলে যায়নি। এই কারণে আমি করি কি, আমার যারা শত্রু তাদের সাথেও কথা বলতে গেলে, চিন্তা করতে গেলে বা তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি 10 বার চিন্তা করি যেন আমার কোনো দীর্ঘশ্বাস বা আমার কোনো অভিশাপ যেন আমার প্রতিপক্ষ যারা আছে তার উপর আপত্তিত না হয়। এর কারণ হলো একেবারে ছোটকাল থেকে যার ব্যাপারে কষ্ট পেয়েছি, যে ব্যাপারে আফসোস করেছি, যে ব্যাপারে হাহাকার করেছি, প্রত্যেকটা জিনিস, একটা সিঙ্গেল জিনিস বাদ নাই, প্রতিপক্ষকে তছনছ করে দিয়েছে। যখন আমার বাড়িটা ভাঙা হলো তখন আমার খুব কষ্ট পেয়েছিল এবং আমি টেলিভিশনে এসে বললাম যে এমন সময় আসবে 32 নম্বর ভাঙা হবে, সুধা সদন ভাঙা হবে, আওয়ামী লীগের অফিস ভাঙা হবে। দেখেন সেই ঘটনা ঘটে গেছে। আমাকে যখন অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো 2012 সালে, তখন আমি বের হয়ে লিখেছিলাম যে এমন একটা সময় আসবে যারা আমাকে এই অন্যায়ের মধ্যে ডুবিয়ে দিলেন, যারা আমার রাজনৈতিক জীবন তছনছ করে দিলেন, একটা সময় তাদের তকদির তছনছ হয়ে যাবে। আজ দেখেন কি অবস্থা হল। সালমান রহমান, আনিসুল হক থেকে শুরু করানো যারা আছেন। 2018 সালে আমি বিএনপিতে ইলেকশন করলাম। তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জনাব সি নুরুল হুদা এবং তার ভাগিনা জনাব কি যেন নাম ভদ্রলোকের, শাহজাদা। তো উনারা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার জীবন একদম ছারখার করে ফেলল। আল্লাহ রহমান, দেখেন আমি তো সসম্মানের মর্যাদা নিয়ে এখন এই সমাজে আছি, কিন্তু ওই সকল লোক তাদের জীবন কিয়ামত হয়ে গেছে। তো এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে আমার কোনো রকম ব্যক্তিগত ক্ষোভ নাই, দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, স্বার্থ নাই, কিচ্ছু নেই। বরং এই সরকারের যারা কর্তা ব্যক্তি অলমোস্ট সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ক্ষমতা যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা হয়নি, কিন্তু সম্পর্ক ছিল এবং এত ভালো সম্পর্ক ছিল যে সম্পর্ক বিএনপি বা আওয়ামী লীগের অন্য কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে ছিল না। কিন্তু সেই সম্পর্কের দোহাই দিয়ে আমি গত 17-18 মাসে অনেক কিছুই পেতে পারতাম, অনেক সুবিধা নিতে পারতাম। কিন্তু যেই মুহূর্তে তারা ক্ষমতায় গেছে, সঙ্গে সঙ্গে আমি তাদের সমালোচনা করছি যেন তারা অ্যাটলিস্ট নির্মোহভাবে কাজ করতে পারেন এবং তারা বুঝতে পারেন যে তাদের ব্যাপারে কি কি আলোচনা হচ্ছে। এর কারণ হলো ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তাদের সমালোচনা করা খুবই কঠিন একটা বিষয়। আবার ধরুন এই যে বিএনপির সুসময় যাচ্ছে, তারেক রহমান সাহেব আসছেন, সেখানেও কিন্তু আমি নির্মোহভাবে সমালোচনা করার চেষ্টা করছি যেন তারা দিক নির্দেশনা পান এবং জনগণের যে আওয়াজ, সেই আওয়াজটা তারা শুনতে পারেন। কিন্তু আমি যদি একটা নমিনেশন চাইতাম, ইলেকশন করতে চাইতাম, দলের বড় পদ পদবি চাইতাম, আমার দ্বারা এই কাজ কখনোই সম্ভব হতো না। তো এনিওয়ে, এখন যে কথা বলবো সেই কথাটাও এই কারণে বলা যে বর্তমান যে লক্ষণগুলো এই মুহূর্তে আছে বাংলাদেশে,
সেই লক্ষণের প্রেক্ষাপটে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এবং এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে, বিএনপি বিপদে পড়বে, তারেক রহমান সাহেব বিপদে পড়বেন, জামাত বিপদে পড়বে, জামাতের আমির বিপদে পড়বেন, আর এনসিপি যারা নেতৃবৃন্দ তারা তো বটেই, আর সবচেয়ে বেশি বিপদে পড়বেন ডক্টর ইউনূস এবং তার যারা লোকজন। এবং এখানে ওই যে আওয়ামী লীগ জমানার যে বারুদের ঘটনা বলছিলাম, যে ছোট্ট একটা ঘটনা ঘটবে, এটা বারুদের মতো বা স্ফুলিঙ্গের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। কবে পড়বে আমরা সেটা জানি না, এখনো চলবে। গত 17 মাসে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, তারপরে সরকারের যে ব্যর্থতা, চারিদিকে দুর্নীতির যে মহোৎসব, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা, মানুষের অর্থনৈতিক জীবনের হতাশা, ক্লান্তি, সব কিছু টকবগিয়ে ফুটছে। তো সেই অর্থে কোনো মানুষ যদি সামান্য একটু সুযোগ পায় ঘৃণা জানানোর, ক্ষোভ দেখানোর, রাগ দেখানোর, ক্রোধ দেখানোর, সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে। অন্যদিকে ভারত, পাকিস্তান, তারপর আমেরিকা, এই দেশগুলো না আমাদের দিকে একেবারে মানে যাকে বলে ওত পেতে আছে। এটি শিকার ধরার জন্য বাঘ যেভাবে বসে থাকে, তারপর ঈগল বা শকুন তারা দূর আকাশে উড়তে উড়তে গিয়ে তার শিকারকে যেভাবে টার্গেট করে, বাংলাদেশকে টার্গেট করে অনেক শকুনেরা দূর আকাশে যেভাবে বিচরণ করছে, আমরা যারা একটু ভাবতে পারি, কল্পনা করতে পারি, এই দৃশ্য কল্পনা করলে আমাদের অন্তরাত্মা মানে রীতিমতো শুকিয়ে যায়। তো এইরকম একটি অবস্থায় বাংলাদেশের একটি সমস্যা, যে সমস্যাটা সরকার ইচ্ছে করলে সমাধান করতে পারে। সেই সমস্যাটা হলো সারা বাংলাদেশে যে এখন সিলিন্ডার গ্যাসের সংকট চলছে। প্রথমত সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, অস্বাভাবিক। দ্বিতীয়ত টাকা দিয়েও গ্যাস মিলছে না। এবং গত কয়েক বছরে, 5 থেকে 6 বছরে জ্যামিতিক হারে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার বেড়েছে। অজপাড়াগায়, একেবারে গ্রাম অঞ্চলে, যেখানে মানুষ সারাটা জীবন প্রাকৃতিক জ্বালানি ব্যবহার করত, জ্বালানি কাঠ, গোবর এবং অন্যান্য বিভিন্ন যে প্রাকৃতিক যে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।